Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. আজকে ইকোনমিক থটের 14তম ক্লাস। আমরা চ্যাপ্টার 4 নিয়ে কাজ করছি। চ্যাপ্টার 4 একটু বড়, বেশ বড়। সো চ্যাপ্টার 4 আমরা চাবো আগামী 3-4 ক্লাসের ভিতরে যাতে শেষ হয়ে যায়। ঠিক আছে? কারণ অনেকগুলো ক্লাস চ্যাপ্টার 4 এর উপরে নেওয়া হয়েছে। শব্দ শুনতে বা স্লাইড দেখতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে একজন আমাকে নক দেন যে স্যার শোনা যাচ্ছে কিনা। স্যার সবকিছু ক্লিয়ার আছে? স্যার ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি। আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। যাই হোক, আজকে ইকোনমিক থট অর্থনৈতিক যে চিন্তাধারা আছে সেই চিন্তাধারা সাবজেক্টের 14তম লেকচার চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এর টাইটেল হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক থট নিয়ে আমরা মোটামুটি কাজ করব আজকে। আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম তার বাইরেও যেটা নিয়ে আমরা দেখতে হবে আমাদের বইয়ের রেফারেন্স বইগুলো আগেই বলেছি যে ব্লক এম ইকোনমিক থিওরি এন্ড রেসপন্স, ফিফথ এডিশন, নেগিয়েশিটি, একলেন, আর হেবার্ট, স্কামটার বইটা খুবই ইম্পর্টেন্ট, স্নোডেন এন্ড ড্রেইন। এছাড়াও যেটা আমরা বাংলা মিডিয়ামে পড়ালেখা করছি, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মনোরঞ্জন স্যারের বইটা একটু দেখবো। এখন আফটার ফিনিশিং দিস লেকচার, এই লেকচার শেষে আমরা কি কি দেখতে পাবো বা আমরা কি কি জানতে পারবো বা শিখতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। So evaluation of Ricardo economic development theory, Ricardo উন্নয়ন তত্ত্বের যে মূল্যায়ন, সেই উন্নয়ন তত্ত্বের মূল্যায়ন সম্পর্কে আমরা জানতে পারবো। নাম্বার 2, contribution of Ricardo in different field in economics, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে রিকার্ডোর যে অবদান এটা সম্পর্কে আমরা ইলাবোরেটলি জানবো। Critical evaluation of Ricardo's contribution, রিকার্ডোর অবদানে যে সমস্ত কিছু অবদান ছিল সেই অবদানে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন মধ্যে সমালোচনামূলক মূল্যায়ন করব আমরা। এছাড়াও আমরা দেখব পপুলেশন থিওরি অফ থমাস ম্যালথাস ক্রিটিসিজম, থমাস ম্যালথাসের যে জনসংখ্যা সম্পর্কিত যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব সমালোচনা সহ জানবো। এই তত্ত্বটা আমরা আগেও পড়েছি আপনাদের পার্ট 2 তে পার্ট 3 তে। তো তারপর আমি এখানে যে তথ্যগুলো আসছে আপনাকে জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে, এখন চলে যাচ্ছি আজকের টপিক হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক থট, ক্লাসিক্যাল অর্থনৈতিক যে চিন্তাধারা, ইভালুয়েশন অফ রিকার্ডোস ইকোনমিক ডেভেলপমেন্ট থিওরি। রিকার্ডোর যে ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন সেই থিওরির যে টোটাল মূল্যায়নটা সেই মূল্যায়ন সম্পর্কিত আমরা জানবো। অর্থনৈতিক শাস্ত্রের ইতিহাসে রিকার্ডোর তত্ত্বীয় কাঠামো যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমত এই তত্ত্ব একটি মূল প্রশ্ন উত্থাপন করে বিশ্লেষণের চেষ্টা করেছে। প্রশ্নটি হলো উন্নয়নকালে কেমন ভাবে বিভিন্ন শ্রেণীর আপেক্ষিক আয়ের কোনো পরিবর্তন আসে। দ্বিতীয়ত এই তত্ত্ব অর্থনৈতিক কাঠামো, সমগ্র অর্থনৈতিক কাঠামো স্থিতিশীল মনে করে না, কেননা একে গতিশীল অবস্থায় দেখতে চেষ্টা করে। দেশের অর্থনৈতিক কাঠামো শেষবারের মতো অচল অবস্থায় পৌঁছে পরিবর্তনের সব ধারা শেষ হয়ে একটি আদর্শ কাঠামো বিরাজ করে। রিকার্ডের তত্ত্বে এরূপ ধারণা একেবারেই নেই। এটি পরিবর্তনশীল, সময়ের প্রতিটি মুহূর্তে কম্পমান ও চলমান। যতদিন পর্যন্ত অর্থনীতির সব স্তরে স্থির অবস্থায় না পৌঁছে ততদিন উন্নয়নের ধারা সর্বদা বিরাজ করে। তার মানে হচ্ছে ডেভেলপমেন্ট থিওরি যেটা ডেভিড রিকার্ডো দিয়েছিল, এই রিকার্ডোর যে তত্ত্ব অর্থনীতির যে সিস্টেম আছে, তত্ত্বীয় যে কাঠামো রয়েছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই তত্ত্ব একটি মূল প্রশ্ন উত্থাপন করে বিশ্লেষণের চেষ্টা করেছে। প্রশ্নটি হতো উন্নয়নকালে কেমন ভাবে বিভিন্ন শ্রেণীর আপেক্ষিক আয়ের কোন ধরনের পরিবর্তন। তার মানে উন্নয়নের সময় যে আমাদের
বিভিন্ন শ্রেণীর লোক আছে, লোয়ার ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, আপার ক্লাস, মানে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলোতে কি ধরনের আয়ের পরিবর্তন আসে সেটাই হচ্ছে এই তত্ত্ব। আরেকটা হচ্ছে এই তত্ত্ব সমগ্র অর্থনৈতিক কাঠামো স্থিতিশীল মনে করে। কোন তত্ত্ব? রিকার্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট। একে গতিশীল অবস্থায় করা হয়, দেখতে চেষ্টা করে। ঠিক আছে, দেশের অর্থনৈতিক কাঠামো শেষবারের মতো অচল অবস্থায় পৌঁছে পরিবর্তনের সব ধারা শেষ হয়ে একটি আদর্শ কাঠামো বিরাজ করে। রিকার্ডোর তত্ত্বে এরূপ ধারণা একেবারেই নেই। এটি পরিবর্তনশীল, সময়ের প্রতিটি মুহূর্তে কম্পমান ও চলমান। যতদিন পর্যন্ত অর্থনীতির সব স্তরে স্থির অবস্থায় না পৌঁছে ততদিন উন্নয়নের ধারা বিরাজ করে। দ্বিতীয়ত কি বলেছি একটু আমরা খেয়াল করি। থার্ড কনসেপ্টটা যেটা বলেছে সেটা হচ্ছে এই তত্ত্বে মূলধন ও সঞ্চয়ের প্রধান নির্ধারক সমূহের উপর বিশেষ জোর দেয় জনসংখ্যা, মুনাফা, মজুরি ও খাজনা। অর্থাৎ সংক্ষেপে রিকার্ডো তত্ত্ব মূলধন, জনসংখ্যা এবং উৎপাদন সম্পর্কে বিশেষ ধরনের কতিপয় পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে। এই সম্পর্কগুলোর ভিত্তিতে সময় ব্যবধানে খাজনা, মজুরি ও মুনাফার পরিবর্তনের ধারা বিশ্লেষণ করে এবং সবশেষে যে অবশ্যম্ভাবী উন্নতিহীন আবর্তনশীল সমাজ দেখা দিবে এই তত্ত্ব ধনবিজ্ঞান শাস্ত্রের সুবিখ্যাত ভবিষ্যৎবাণী। নাম্বার 4, রিকার্ডো অ্যাডাম স্মিথের সুশৃঙ্খল প্রবৃদ্ধি এবং বাজার ভারসাম্যের চিন্তাধারা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রয়োগ করে। খেয়াল করি চতুর্থ যেটা বলছে সেটা হচ্ছে চতুর্থত যেটা বলছে সেটা হচ্ছে রিকার্ডো অ্যাডাম স্মিথের যে সুশৃঙ্খল প্রবৃদ্ধি এবং বাজার ভারসাম্যের চিন্তাধারার অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োগ করেন। বিভিন্ন দেশের মধ্যে শুল্ক, বাণিজ্য নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশের মধ্যে শুল্ক, বাণিজ্য নিয়ন্ত্রণ এবং যুদ্ধ অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে। সম্ভবত এটি ভাগ্যের পরিহাস যে রিকার্ডো মনে করতেন তার তত্ত্বের এই অংশটুকু সবচেয়ে মূল্যবান অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব, কিন্তু আসলে আধুনিক অর্থবিদরা তার তত্ত্বের এই অংশটুকু প্রায় বাতিল করে দিয়েছে। তবে মূলধন সংগঠন যেটি ছিল কম গুরুত্বপূর্ণ অংশ আন্তর্জাতিক ভারসাম্যের তত্ত্ব, সে অংশ এখনো আধুনিক অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিরাজ করছে। ঠিক আছে, যারা এখনো আপনারা আপনাদের পূর্ণ নাম এবং রোল দেননি দিয়ে ফেলেন, প্রত্যেকের পূর্ণ নাম এবং রোল নাম্বারটা দিয়ে ফেলেন। ঠিক আছে, রাবেয়া 1306 1305 আসলে কত? আপনার রোল কত? 1306 দিলেন, আবার দিলেন 1305, মানে দেখি যে কোনো একটা ঠিক করে দেন। আচ্ছা, যাই হোক, আমি আমার লেকচারে চলে যাচ্ছি। তো সবশেষে বলা যায় যে রিকার্ডো তত্ত্ব উন্নয়নশীল দেশের জন্য নিম্নোক্ত কারণে বেশ তাৎপর্য বহন করে। রিকার্ডো তত্ত্ব কৃষির উন্নয়নের মাধ্যমে মূলধন গঠনের বিষয়টি তুলে ধরে, যা অনেক উন্নয়নশীল দেশের জন্য তাৎপর্যপূর্ণ বলা যায়। আর রিকার্ডো তত্ত্বের দুটি প্রধান উন্নতি হলো ভূমির প্রান্তিক উৎপাদনশীলতা ক্রমশ হ্রাস পায় এবং জনসংখ্যা ম্যালথাসের নিয়মে বাড়ে। ঠিক আছে, জনসংখ্যাটা কোন নিয়মে বাড়বে? জনসংখ্যাটা ম্যালথাসের নিয়মে বাড়বে। এই দুটি বিষয় উৎপাদনশীল দেশের অধিক জনসংখ্যার সমস্যা বুঝতে সহায়ক বলা যায়। তো অনেক উন্নয়নশীল দেশে খাদ্য উৎপাদনে বাড়ার চেয়ে জনসংখ্যা বেশি হারে বৃদ্ধি পায়, আবার প্রয়োজনের তুলনায় জমির পরিমাণ বা যোগানটা কম। তো উৎপাদন বাড়ানোর জন্য জমির উন্নয়ন এবং উর্বরা শক্তি বাড়ানোর তেমন কোনো উদ্যোগ বা ব্যবস্থা নেই। এই অবস্থায় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন যে বিধি দ্রুত কার্যকর হয় এবং জমির উৎপাদনশীলতা কমে আসে। ঠিক আছে, জমির যে উৎপাদনশীলতা, এই জমির উৎপাদনশীলতা কি হয়? কমে যায়। এসব দেশের চাহিদার তুলনায় জমির সরবরাহ কম বলে খাজনাটা বেশি হয়,
অথচ চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি হয়, মজুরি কম হয়, মানে খাজনাটা বেড়ে যায়, মজুরিটা কম হয়। এই অবস্থায় জনগণের আয় কম হয় এবং তাদের সঞ্চয় ক্ষমতা এবং বিনিয়োগ প্রবণতা কি হয়, কমে যায়। তো এই হচ্ছে আমাদের রিকার্ডোর অর্থনৈতিক উন্নয়নের সমালোচনামূলক মূল্যায়ন। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। The contribution of David Ricardo in different field in economics, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে রিকার্ডোর অবদান। তো ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো তার বিভিন্ন লেখায় তার পূর্ববর্তী ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং ম্যালথাসের চিন্তাধারার সংমিশ্রণে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ঠিক আছে, এক হলো খাজনা তত্ত্বে ডেভিড রিকার্ডোর কি ভূমিকা সেটা আমরা জানবো। রিকার্ডোর খাজনা তত্ত্বে রিকার্ডো প্রথমে খাজনার একটি সংজ্ঞা দেয়। তার মতে জমির মালিক জমির চিরন্তন শক্তি ব্যবহারের জন্য, জমির মৌলিক এবং চিরন্তন শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে উৎপাদনের যে অংশটা দেওয়া হচ্ছে তাই হচ্ছে খাজনা। আবার রিকার্ডো যুক্তি দেন যে মানুষ কোন নতুন জায়গায় বসতি স্থাপন করলে সেখানে যেসব উর্বর এবং ভালো জমি পাওয়া যাবে তার তুলনায় তার চাহিদা কম হয়, ফলে ওই সমস্ত জমির কোনো খাজনা হবে না। অর্থাৎ যোগান ও চাহিদার নিয়ম অনুযায়ী ওই অবস্থায় ওই ধরনের জমির কোনো খাজনা লাগবে না। অর্থাৎ তার মধ্যে চাহিদার তুলনায় জমির যোগান অসীম হলে জমির জন্য কোনো খাজনা দিতে হবে না। এটা কার কথা? এটা হচ্ছে ডেভিড রিকার্ডোর কথা। অবশ্যই এসব জমি যদি সমান গুণ সম্পন্ন না হয়, তাদের অবস্থানে পার্থক্য থাকে, তাহলে মানুষ প্রথমে ভালো জমি এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কি হবে, খারাপ জমির চাষাবাদ করতে বাধ্য হবে। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় জমির উৎপাদনে যে পার্থক্য দেখা দিবে তাই হবে জমির খাজনা, যেটা গত লেকচারে আমি দেখিয়েছি খাজনা তত্ত্ব দিয়ে। তো জনসংখ্যা বাড়লে মানুষ তৃতীয় শ্রেণীর জমি চাষে বাধ্য হবে। তো জমিটা ছিল মূলত তিন প্রকার, একটা উর্বর জমি, আরেকটা হচ্ছে অনুর্বর বা প্রান্তিক জমি, আর হচ্ছে মধ্যম। তো উর্বর যে জমি সেখানে খাজনা বেশি হবে। এরপর মধ্যম টাইপের যে জমি সেটা খাজনার পরিমাণ উর্বর জমির থেকে একটু কম হবে। প্রান্তিক জমি খাজনার পরিমাণ শূন্য হবে। কেন শূন্য হবে? বিকজ প্রান্তিক জমিতে চাষাবাদ করে যে আয়টা আসে জমির খরচও তাই হয়। তো ১,০০০ টাকা যদি আয় হয়, খরচও ১,০০০ টাকা, সেক্ষেত্রে প্রান্তিক জমি কোনো খাজনা হবে না। তো জনসংখ্যা বাড়লে মানুষ তৃতীয় শ্রেণীর জমি চাষ করতে বাধ্য হবে, মানে প্রান্তিক জমি। তখন তৃতীয় শ্রেণীর জমির বেলায় খাজনার সৃষ্টি হবে, আবার প্রথম শ্রেণীর জমির খাজনা আগের তুলনায় বাড়বে। এভাবে জনসংখ্যা বাড়ার সাথে ক্রমান্বয়ে খারাপ জমি চাষাবাদের আওতায় আসবে এবং একসময় দেখা যাবে এমন জমি চাষাবাদ হয়েছে যা প্রান্তিক ধরনের। এইরূপ শেষাক্ত জমির কোনো খাজনা থাকবে না। ঠিক আছে, তো উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে জনসংখ্যা বাড়লে জমির চাহিদা বাড়ে, আবার জমির চাহিদা বাড়লে এর খাজনা বাড়বে। এর ফলে জমির মালিক ক্রমশ খাজনা আকারে লাভবান হবে। খাজনা তত্ত্বের উপর ভিত্তি করে খাজনা তত্ত্বের উপর খাজনা তত্ত্বের উপর ভিত্তি করে রিকার্ডো ইংল্যান্ডের তৎকালীন শস্য আইন বাতিলের সুপারিশ করেন। রিকার্ডো ইংল্যান্ডের তৎকালীন শস্য আইন বাতিলের সুপারিশ করেন, কারণ তাহলে জমির খাজনা এবং শস্যের দাম জমিদার ও পুঁজিপতি এই দুই শ্রেণীর যে লোক রয়েছে, লোকের আয়তত্ত্বের মধ্যে থাকবে। আয়ত্তের মধ্যে থাকবে। তাছাড়া রিকার্ডোর মতে দ্রব্য মূল্য খাজনা নিয়ন্ত্রণ করে, কিন্তু খাজনা দ্রব্য মূল্যের উপর প্রভাব সৃষ্টি করতে পারে না। এর মাধ্যমে তিনি শ্রমের মূল্য তত্ত্বের সাথে খাজনা তত্ত্বের কি করেছেন, একটা সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। ঠিক আছে, কে চেষ্টা করেছেন? সেটা হচ্ছে রিকার্ডো। নাম্বার 2, বন্টন তত্ত্ব, থিওরি অফ ডিস্ট্রিবিউশন। তো রিকার্ডোর মতে অর্থনীতির মূল সমস্যা হচ্ছে বন্টন। বন্টন মানে এটা কি?
বন্টন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। তিনি তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন বইতে উল্লেখ করেন যে শ্রম, যন্ত্রপাতি, মূলধন এই তিনটির সহযোগিতায় উৎপাদন পরিচালিত হয়। তাই উৎপাদিত পণ্যের বন্টন জমির মালিক, মূলধনের মালিক এবং শ্রমিকের মধ্যে বন্টন হবে। সো উৎপাদিত একটা জমিতে কি পরিমাণ শস্য উৎপাদিত হবে সেটা মূলত নির্ভর করবে জমির মালিক, মূলধনের মালিক এবং শ্রমিকের, মানে জমি, ওই জমিটার মালিককে। জমিতে যে ফসল উৎপাদন করতেছে, এই ফসলের জন্য যে প্রয়োজনীয় টাকা পয়সাটা কে যোগান দিচ্ছে, মানে মূলধনের মালিককে। এরপর হলো শ্রমিক যে কাজ করছে, চাষাবাদ করছে, চাষ করতেছে, পানি দিচ্ছে, সেচে এবং শস্য নির্দিষ্ট সময় পাকে সেটা কেটে নিয়ে আসতেছে, কে করছে? শ্রমিক। তো জমির যে পণ্য থাকবে, উৎপাদিত পণ্য, এই পণ্যটা তিনজনের ভিতরে বন্টিত হবে। একটা জমির মালিক, মূলধনের মালিক এবং শ্রমিকের মধ্যে বন্টন হবে। অর্থাৎ উৎপাদন, খাজনা, মুনাফা এবং মজুরি আকারে বন্টিত হবে। তবে কি অনুপাতে বন্টন হবে তা মূলত সমাজের উন্নয়নের বিভিন্ন স্তরের উপর নির্ভর করবে, যা মূলত জমির উর্বরতা, মূলধন বন্টন, জনসংখ্যা, শ্রমিকের দক্ষতা এবং কৃষিক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি সংখ্যার উপরে নির্ভর করে। সো রিকার্ডোর মতে ভূস্বামী, শ্রমিক এবং পুঁজিপতিদের স্বার্থের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। স্বাভাবিক। তিনি যুক্তি দেখান যে খাজনা বলতে কোনো নতুন সম্পদ সৃষ্টি বোঝায় না। কোনো নতুন সম্পদ সৃষ্টি খাজনা বলতে তিনি নতুন সম্পদ সৃষ্টি বোঝায় না। শ্রমিক এবং পুঁজিপতিদের সম্পদ থেকে খাজনা হচ্ছে এক ধরনের নির্গমন। কারণ আপনারা যখন ম্যাক্রো ইকোনমিক্সে উইথড্রয়াল ইনজেকশন পড়েছেন, তাই না? সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম পড়েছেন, জাতীয় আয়ে আগমন নির্গমন পড়েছেন, সার্কুলার ফ্লো, জাতীয় আয়ের চক্রাকার প্রভাব পড়েছেন। সেখানে কিছু জিনিস বের হয়ে যেত, যেমন হাউসহোল্ড, হাউসহোল্ড আর একটা হচ্ছে ফার্ম। হাউসহোল্ডটা মানে কি? পরিবার। পরিবার থেকে পরিবার কিসের যোগান দেয়? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, মানে কি? ফ্যাক্টর অফ প্রোডাকশন। তার মানে কি? পরিবার থেকে সেটা বের হয়ে যাচ্ছে। সো বের হয়ে যাওয়াটাকে বলে নির্গমন। আর ফার্ম কি করে? এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠনটাকে কাজে লাগিয়ে ফার্ম সেটা কি করে? এটার ব্যবহার বাবদ সে উৎপাদন করে। কিন্তু এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, ভূমি বাবদ কি দেয়? খাজনা দেয়। শ্রম বাবদ মজুরি দেয়। মূলধন বাবদ, সংগঠন বাবদ যে জিনিসগুলো কোথায় দিতে হয়? হাউস হোল্ডে দিতে হয়। হ্যাঁ, সংগঠন ভাবে প্রফিট, আর মূলধন বাবদ মূলধনের সুদ। এগুলা আবার কোথায় যায়? এগুলো আবার যায় হচ্ছে টোটালি হাউস হোল্ডে, মানে পরিবার। এই যে পরিবার থেকে ফ্যাক্টর অফ প্রোডাকশন চলে আসলো কোথায়? ফার্মে। পরিবারের জন্য সেটা নির্গমন, আর ফার্মের জন্য সেটা আগমন। নির্গমন মানে উইথড্রয়াল, আগমন মানে ইনজেকশন। ইনজেকশন মানে আপনার বডিতে ঢুকছে। ঠিক একইভাবে ফার্ম এগুলো খরচ, এগুলো পরিবার থেকে নিচ্ছে, নিয়ে এগুলো ব্যবহার বাবদ আপনার খাজনা, ভূমি বাবদ খাজনা, মূলধন, ভূমি, শ্রম বাবদ হচ্ছে মজুরি, এরপরে ভূমি, শ্রম, মূলধন বাবদ সুদ, সংগঠন বাবদ মুনাফা। এগুলো আবার কোথায় পাঠাই দিচ্ছে? হাউস হোল্ডে পাঠাচ্ছে। হাউস হোল্ড বলতে কি বোঝাচ্ছে? পরিবার। তার মানে পরিবারে যখন পাঠাচ্ছে এটা তার ভিতরে ঢুকছে, ঢোকার অর্থই হচ্ছে সেটা ইনজেকশন। আর এই কথাগুলো কেন বললাম? কারণ এখানকার সাথে এটা সম্পর্কিত বিধায় আপনাকে এটা বলা হলো। ঠিক আছে, এখন আসি যেটার কথা হচ্ছে, তার মতে কোন জনাধিক্য দেশে মজুরি এবং মুনাফা বাড়লে খাজনার পরিমাণ কমবে। যে কোনো দেশে প্রচুর পরিমাণ জনসংখ্যা রয়েছে, আর জনসংখ্যার ফলে মজুরি এবং মুনাফা বাড়বে। মজুরিও যদি বাড়ে, মুনাফা বাড়লে খাজনার পরিমাণ কমবে। মজুরি যদি বেশি পরিমাণে দিতে হয়, মুনাফা যদি বেশি পরিমাণ করতে হয়, তাহলে অবশ্যই খাজনার পরিমাণ কমবে। তিনি বন্টন সমস্যার ক্ষেত্রে মূল্যের নিয়ম প্রয়োগ করেন। চূড়ান্ত পর্যায়ে তিনি বলেন মুনাফা কম অথবা বেশি তা মজুরির উপর নির্ভর করে।
বড়। অত্যাবশ্যকীয় দ্রব্যের মূল্যের উপর মজুরি এবং খাদ্যদ্রব্যের মূল্যের উপর অত্যাবশ্যকীয় দ্রব্যের মূল্য নির্ভরশীল। তার মতে জনসংখ্যার চাপ নিকৃষ্ট জমি চাষাবাদকে কৃষককে বাধ্য করবে, এটা স্বাভাবিক। প্রথমে উর্বর জমি চাষ করবে, তারপরে কি জমি চাষ করবে, উর্বর জমি তখন তাদের চাষ হবে, উর্বর জমি যখন চাষ করবে এখান থেকে জনসংখ্যা আস্তে আস্তে বাড়বে, কিন্তু জমির পরিমাণ স্থির থাকায় পরবর্তীতে মধ্যম জমিতে আসবে, এরপর হলো প্রান্তিক জমি বা নিকৃষ্ট জমিতে আসবে, সে বাধ্য হয়ে চাষ করবে। এর ফলে মজুরি আত্মশোষণ স্তরে কমবে। আত্মশোষণ স্তর মানে সাবসিস্টেন্স লেভেল, যে লেভেলে কোনো রকমে খেয়ে পরে একজন কৃষক তার জীবনযাপন করতে পারে তাকে আত্মশোষণ মজুরি বলে। শিফা সুলতানা, আপনি হাত উঠিয়েছেন, কি হয়েছে বলেন? হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, কোনো সমস্যা আছে? সাউন্ড ক্লিয়ার আসে না। সাউন্ড ক্লিয়ার আসতেছে না? এবার আসছে? এবার আসে কিনা সেটা বলেন। নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে, একটু নেটওয়ার্কে যান। আমার এখানে ফুল নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্কে গেলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই। আচ্ছা, এখানে ছিলাম। আবার যখন খাদ্যের মূল্য বাড়বে তখন মজুরি অবশ্যই বাড়বে, কারণ খাদ্যের মূল্যের সাথে মজুরির সম্পর্ক রয়েছে। এই অবস্থায় মুনাফা কমবে, ফলে ভূস্বামী এবং প্রতিপক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়বে। কারণ একটা জমিতে মূলত কি হচ্ছে, জমির মালিক যে পুঁজির যোগান দিচ্ছে সে এবং যে শ্রমিক তার ভিতরে তিনজনের মধ্যে এটা কি হবে, বন্টিত হবে। এরপরে চলে আসে থার্ড অপশন, হচ্ছে মূল্যতত্ত্ব বা থিওরি অফ ভ্যালু। তো রিকার্ডো দ্রব্যের ব্যবহারিক মূল্য বা উপযোগ এবং বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখান। তারপর তিনি যুক্তি দেন উপযোগ দ্রব্যের জন্য অত্যাবশ্যকীয় হলো এটি বিনিময় মূল্যের মানদণ্ড হতে পারে। তার মতে বিনিময় মূল্য দুটি কারণে সৃষ্টি হয়, এর যোগানের দুষ্প্রাপ্যতা এবং যে পরিমাণ শ্রম দ্রব্য উৎপাদনে ব্যবহৃত। তার মানেটা কি? রিকার্ডোর মতে বিনিময় মূল্যটা বলতে কি বোঝায়, কোনো কিছু বিনিময়ে, ধরেন আমি বাজারে যাচ্ছি, চাল কিনছি, চালের বিনিময়ে আমার যে টাকাটা দিতে হচ্ছে তাকে বলা হয় বিনিময় মূল্য। এই যে বিনিময় মূল্য, এটা দুটি কারণে সৃষ্টি হতে পারে। এক হচ্ছে এর যোগানের দুষ্প্রাপ্যতা, মানে কি, ওই যেই দ্রব্যটা আমি কিনছি সেটা হচ্ছে স্বল্প, সেটাকে দুষ্প্রাপ্যতা বা স্কেয়ারসিটি বলা হয়। এবং যে পরিমাণ শ্রম দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, তো ওই দ্রব্যটা উৎপাদনে যে পরিমাণ আমি লেবার এমপ্লয় করেছি, লেবার নিয়োগ করেছি, যে পরিমাণ শ্রম দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, এই দুটি কারণে আমার বিনিময় মূল্যটা সৃষ্টি হয়। এখন তিনি বিশ্বাস করেন দ্রব্যের যোগান বৃদ্ধি পেলে তাদের মূল্য আবশ্যিকভাবে কমবে না। এটা কার মতামত? এটা বলছে রিকার্ডোর মতামত। রিকার্ডো বলছে কোন দ্রব্যের আমি যোগান বাড়াই দিলেই যে তার মূল্য কমবে তা না। যেমন দুষ্প্রাপ্য পুস্তক, মুদ্রা, ছবি ইত্যাদির মূল্য এদের উৎপাদনে ব্যয়িত শ্রমের উপর স্বাধীন বলা যায়। তার মানেটা কি? তার মানেটা বলছে দুষ্প্রাপ্য পুস্তক মানে কি, এটা অনেক আগের একটা পুস্তক, তো মুদ্রা থাকতে পারে, এরপরে থাকতে পারে ছবি, থাকতে পারে ইত্যাদি, মূল্য এদের উৎপাদনে ব্যয়িত শ্রমের উপর স্বাধীন। মানে কি, যে উৎপাদনে তৈরি করতে যে পরিমাণ শ্রম হচ্ছে সেই শ্রম থেকে এটা স্বাধীন, এটা বলা যায়। সো রিকার্ডো শ্রমের মূল্য তত্ত্বে আরো উন্নয়ন সাধন করে। তার মতে শ্রম নির্বক্ত কার্যাবলী সম্পাদন করে। তো শ্রমের মূল, শ্রম হলো মূল্যের ভিত্তি, উৎস এবং সারবস্তু, সেটা ঠিক আছে। অনপেক্ষ এবং আপেক্ষিক মূল্যের পরিবর্তনের মূল কারণ হচ্ছে এটি, ঠিক আছে। শ্রমটার কথা বলছে, শ্রম হচ্ছে মূল্যের পরিমাণ সবচেয়ে নিকটতম পরিমাণ। এটি দ্রব্যের নীতিগত ও আর্থ সামাজিক যৌক্তিকতা তুলে ধরে। এটা কোনটা? শ্রম।
নাম্বার 5, এটি অর্থনৈতিক মূল্য এবং উৎপাদন কৌশলের মধ্যে সংযোগ সাধন করে কে? শ্রম। তো উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে রিকার্ডো তার পূর্বসূরি ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মূল্য তত্ত্বের সংশোধন এবং সম্প্রসারণ করতে পেরেছেন। 4 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। রিকার্ডো মুক্ত বাণিজ্যের পক্ষপাতী ছিলেন। ম্যালথাসের মতো তিনি সংরক্ষণ নীতি সমর্থন করেন নাই। তার মতে আপেক্ষিক ব্যয় সুবিধার কারণে আন্তর্জাতিক বাণিজ্য হতে পারে। আপেক্ষিক ব্যয় সুবিধাটা কি? এটা কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আর আলোচনা করতে চাচ্ছি না। কারণ একই দ্রব্য উৎপাদন করতে বিভিন্ন দেশের আপেক্ষিক ব্যয় সুবিধা ভিন্ন হতে বাধ্য। বিকজ অফ অ্যাভেলেবিলিটি অফ দি গুডস। এই যে গুডসটা রয়েছে, সেই গুডসের র ম্যাটেরিয়ালসটা এক এক দেশে এক একটা হতে পারে। যেমন জাপান হলো টেকনোলজিক্যালি ইমপ্রুভ। জাপানের গাড়ি তৈরির ক্ষেত্রে যে কাঁচামালগুলা ওরা উৎপাদন করতে পারবে, সেটা বাংলাদেশ যে পারবে না আমি সেটা বলছি না, সেটা পারবে, বাট কস্টিংটা বেশি হবে। কেন? জাপান থেকে এই সমস্ত জিনিস ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে গেলে প্রথমত জাপান কি করবে? জাপান ওদের যে প্রাইস আছে সেই প্রাইসটা, মানে জাপান থেকে ইম্পোর্ট করতে গেলে আপনার আমদানি শুল্ক ওদের যে এয়ারপোর্ট আছে সেখানে ইম্পোজ করবে, যার ফলে জিনিসটার দাম বেড়ে যাবে। আবার আমাদের দেশে ঢুকতে গেলে এখানেও ট্যাক্স বসায় দিবে, শুল্কটা বসালে দামটা বেড়ে যাবে। প্লাস হচ্ছে যখনই আমি এই টেকনোলজি বা এগুলো আমি নিয়ে আসতে গেলে আমার প্রথম শর্ত হচ্ছে যে প্রাইসটা কমায় রাখতে হবে। কিন্তু প্রথমে যখন আমি উৎপাদন করতে যাবো গাড়ির ক্ষেত্রে, প্রাইস, টেকনোলজি, ওদের যে স্কিল লেবার আনতে হবে, প্লাস লোকেশন অফ দি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় আমি স্থাপন করবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে? তো সেই সমস্ত কারণে যে একই দ্রব্য উৎপাদনে বিভিন্ন দেশে আপেক্ষিক ব্যয় সুবিধা ভিন্ন হতে বাধ্য, এটা ডেফিনেটলি। তাই শ্রম বিভাগে সম্প্রসারণ করে পণ্য উৎপাদনের বিষয় সহায়তা করলে মুক্ত বাণিজ্য কল্যাণ করে। শ্রম বিভাগ বলতে কি বুঝেন? যে যেই বিভাগে দক্ষ তাকে দিয়ে সেই কাজটা করাতে হবে এবং সেই কাজটা রিপিটেডলি করবে। একটা শার্ট সিলাতে গেলে 20টা আপনার আছে, 20 থেকে 25টা বা কোনো ক্ষেত্রে 30টাও কাজ আছে। কেউ কাফের কাজ করবে, কেউ কলারের কাজ করবে, কেউ বাটনের কাজ করবে, কেউ শোল্ডারের কাজ করবে। তো এরকম যে কাজগুলো আছে, যে যেটা দক্ষ বা যাকে যেভাবে ট্রেনে সে শুধু সেটাই করবে। তো টিম ওয়ার্কের মাধ্যমে করলে উৎপাদনে বিশেষায়ন হবে, মানে স্পেশালাইজেশন হবে। এরপর যদি আমি মুক্ত বাণিজ্য করি, গ্লোবালাইজেশনে ইমপ্যাক্টটা পজিটিভ হবে। এভাবে তিনি তার পূর্বসূরি অ্যাডাম স্মিথের বাণিজ্য সম্পর্কিত পরম ব্যয় সুবিধা নীতি সংশোধন করেন। তার এই বক্তব্য আজও যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। এরপরে রয়েছে মুদ্রা তত্ত্ব। তো রিকার্ডো প্রমাণ করেন যে মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। যে পরিমাণ কাগজি মুদ্রা প্রচলন করা হয় তার প্রকৃত মূল্য স্বর্ণ এবং রৌপ্যের ভিত্তিতে হ্রাস পায়। এই জন্য তিনি অতিরিক্ত নিম্নমানের কাগজি মুদ্রা প্রচলনের বিপক্ষে মত প্রকাশ করেন। এরপরে আসি critical evaluation of Ricardo's contribution. তো রিকার্ডোর যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বের ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, সেই তত্ত্বের হচ্ছে সমালোচনামূলক মূল্যায়ন। ঠিক আছে? এখন দেখি রিকার্ডো অবদানের সমালোচনামূলক। প্রথমত, রিকার্ডোর মূল্য তত্ত্ব সম্পর্কে যে বক্তব্য রাখেন তা ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ ছিল, সব ক্ষেত্রে সেটা প্রয়োগ না হতে পারে। নাম্বার 2, মুদ্রা তত্ত্ব সম্পর্কে তার আলোচনা আংশিক ও অসম্পূর্ণ করা যায়। তিনি মুদ্রা তত্ত্ব সম্পর্কে যে সমস্ত আলোচনা করেছেন সেটা আংশিক এবং অসম্পূর্ণ বলা যায়। 3 নাম্বার হচ্ছে তিনি ভণ্ড তত্ত্ব সম্পর্কে তিনি পুঁজিপতি এবং ভূস্বামীদের বিরোধিতার কথা উল্লেখ করেছেন, কিন্তু তার সন্তোষজনক পরিণতি সম্পর্কে কোনো স্পষ্ট মতবাদ নাই। তাছাড়া শ্রমিকরা যে উভয় শ্রেণী কর্তৃক শোষিত হয়, মানে ভূমির মালিক প্লাস ওখানে মূলধনের যোগান যা দেয়, হ্যাঁ, তাদের দ্বারা যে হয় শোষিত হয় সে সম্পর্কে তিনি কোনো
কথা বলেন। পঞ্চমত, চতুর্থত হচ্ছে তার বন্টন তত্ত্বে মুনাফার বিভিন্ন উপাদানের কোনো বিশ্লেষণ নেই। এসব এক্ষেত্রে তার আলোচনা এবং উপসংহার ভ্রান্ত ছিল। তো উপরোক্ত ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তিনি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বক্তব্য রাখেন তা পরবর্তীকালে অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি এবং সম্প্রসারণে যথেষ্ট অবদান রেখেছে বলা যায়। তিনি আন্তর্জাতিক বাণিজ্যের কারণ সম্পর্কে যে মতবাদ দেন তা আজও গুরুত্বের সাথে পঠিত হয় বা দাবি রাখে। সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে যেসব পারিপার্শ্বিক অবস্থা এবং অনুমানের উপর নির্ভর করে তিনি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য রাখেন তা মোটামুটি গ্রহণযোগ্য বলা যায়। এরপরে আসলে আমরা সবাই পপুলেশন থিওরি বাই থমাস ম্যালথাস, এটা অলরেডি আমরা কিন্তু পড়ে ফেলেছি। তারপরে একটু দেখি যে থমাস যে ম্যালথাস রয়েছে, এই ম্যালথাস আমাদেরকে জনসংখ্যা সম্পর্কে 1798 সালে an essay on the principle of population বইতে একটা জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে যে সম্পর্ক বিবেচনা করে যে তথ্য দিয়েছেন সেটাকে বলা হচ্ছে থমাস ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যা তত্ত্ব তো অনুমতির উপরে নির্ভরশীল। আচ্ছা, অনুমতি গুলো কি কি সেগুলো আমরা একটু দেখি। নাম্বার 1, মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন খাদ্য স্বাভাবিক। নরনারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয় নিয়ন্ত্রিত শ্বাসকষ্ট। নাম্বার 3, শিশু ধারণ এবং জীবনযাত্রার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। নাম্বার 4, কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। নাম্বার 5, জনসংখ্যার কার্যাবলী জীবন ধারণের উপকরণ যেটা খাদ্যের সাথে সীমিত। নাম্বার 6, জমি ও উৎপাদন ক্ষমতাটা স্থির থাকবে। নাম্বার 7 হচ্ছে কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা। নাম্বার 8 হচ্ছে উৎপাদনের প্রযুক্তিটা কি থাকবে, উৎপাদনের প্রযুক্তিটা স্থির থাকবে। ঠিক আছে, উৎপাদনের প্রযুক্তিটা কি থাকবে, স্থির থাকবে। এখন যেটা আসে যে টমাস রবার্ট ম্যালথাস একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। তিনি 1798 সালে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ে যে বক্তব্য প্রদান করেন তাই জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। ম্যালথাসের এই তত্ত্বকে জনসংখ্যার জৈবিক ও সামাজিক তত্ত্ব হিসেবে অভিহিত করা হয়। তার তত্ত্বের মূল কথা হলো মানুষ জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান খাদ্য, তাই খাদ্যের যোগান জনসংখ্যার উপর প্রভাব বিস্তার করবে। অন্যদিকে খাদ্যের যোগান দ্বারা জনসংখ্যা সীমাবদ্ধ থাকবে বাধ্য। দ্বিতীয়ত, মানব জাতির প্রজনন ক্ষমতার সম্ভাবনা অত্যন্ত বেশি, তাই জনসংখ্যা জ্যামিতিক হারে যেমন 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 25 ইত্যাদি হারে বাড়বে, কিন্তু খাদ্য উৎপাদন গাণিতিক হারে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হারে বাড়বে। তার মানে কি, জনসংখ্যা কি হারে বাড়বে, জ্যামিতিক হারে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, কিন্তু খাদ্য উৎপাদন হচ্ছে গাণিতিক হারে বাড়বে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। সুতরাং পৃথিবীতে জনসংখ্যা প্রতি 25 বছরে দ্বিগুণ হওয়ার ফলে জনসংখ্যা এবং খাদ্য উপাদানের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে খাদ্য সংকট দেখা দিবে। ঠিক আছে, ম্যালথাস তার নিজের ভাষায় বলেছেন, assuming then any postulate as granted said that the power of population is definitely greater than the power of the earth to produce subsistence of man. এখানে হচ্ছে প্রজনন ক্ষমতা নিয়ে কথা বলেছে, যেটা হলো শাশ্বত চিরন্তন এবং সেটা বাড়বে। পপুলেশন when unchecked increase in a geometric ratio, পপুলেশন জ্যামিতিক হারে বাড়বে। Subsistence increase only at arithmetic ratio, তার মানে খাদ্যের যোগান হচ্ছে গাণিতিক হারে, খাদ্য গাণিতিক হারে 1, 2, 4, 5, 6 ইত্যাদি হারে বাড়বে। A slight acquaintance with numbers will
show the immensely of the first power in comparison with the second. প্রথমটা উৎপাদন মানে জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদনের একটা সম্পর্ক তিনি বিবেচনা করেছেন। তাছাড়াও এর যে ব্যাখ্যা একটু দেখি, তথ্যের বিশ্লেষণ। ম্যালথাস প্রতি 25 বছর সময়কে একক হিসেবে ধরে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জনসংখ্যা বৃদ্ধি 25 বছর অন্তর যে হারে পরিবর্তিত হয় তাকে নিম্নের সূচির সাহায্যে দেখানো হয়েছে। ঠিক আছে, নিম্নে যে সূচি রয়েছে সূচির সাহায্যে আমরা দেখিয়েছি। দেখেন, বছর 0, 25, 50, 75, 100, 200, 300। জনসংখ্যা বাড়বে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16। এইভাবে 200 বছর 256 গুণ, 300 বছরে 4096 গুণ, এভাবে বাড়বে। কিন্তু খাদ্য উৎপাদন 1, 2, 3, 4, 5, 100 বছরে 5 গুণ, আর 200 বছরে 9 গুণ, 300 বছরে 13 গুণ বাড়বে। সো জনসংখ্যা কেমন হারে বাড়বে? জনসংখ্যা বাড়বে হচ্ছে জিওমেট্রিক হারে, আর খাদ্য উৎপাদন বাড়বে অ্যারিথমেটিক হারে মানে গাণিতিক হারে। সো জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি উপরিউক্ত যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বোঝা যায় 100 বছরে খাদ্য বাড়বে 5 গুণ, জনসংখ্যা বাড়বে 16 গুণ। একইভাবে 3 শতাব্দী পরে খাদ্য উৎপাদন বাড়বে 13 গুণ, কিন্তু জনসংখ্যা বাড়বে হলো 4096 গুণ। এবং 2000 বছর পরে এই দুইয়ের ব্যবধান হবে অপরিমেয়। তো ম্যালথাস লস এ মন্তব্য করেন, গরিবদের কষ্টের ভার লাঘব করার প্রচেষ্টা পৃথিবীকে নিকৃষ্টতম মানুষে ভরে দিবে। খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্য সরবরাহে অপ্রতুলতা দেখা দেবে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, ফলে সে তার অজ্ঞাত সারে নিজের এবং পরিবারের দুঃখের কষ্টের সাথে দেশের অন্যদেরও দুঃখ কষ্ট বৃদ্ধি করবে। তার মধ্যে ভোগ্যপণ্য উৎপাদন ও কর্মসংস্থান উত্তরোত্তর বৃদ্ধি পেলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কর্মপ্রার্থীর সংখ্যা ও ক্ষুধার্ত মুখ, এ যেন কুকুরের লেজ ধরার খেলা। ঠিক আছে, তো মুখ যতটা লেজের কাছে যায় লেজ তেমনি সরে যায়। তার মানে কি, তার মূল কথাটা হচ্ছে খাদ্য উৎপাদন ভারতে হচ্ছে অ্যারিথমেটিক ওয়ে গাণিতিক হারে, জনসংখ্যা বাড়বে হচ্ছে কি হয়ে জ্যামিতিক হারে, যার ফলে 200 বছর পরে জনসংখ্যা বাড়বে 256 গুণ, খাদ্য বাড়বে 9 গুণ। এইভাবে যে গ্যাপটা সৃষ্টি হবে 300 বছর বা 2 যুগ পরে বা 2000 বছর পরে এই দুইয়ের ব্যবধান থাকবে অনেক বড়। এখন একটা চিত্রের মাধ্যমে দেখালে জিনিসটা আরো স্পষ্ট হয়ে ওঠে। একটু ভালো করে দেখি যে চিত্র ভূমি অক্ষে সময় এবং লম্ব অক্ষে জনসংখ্যা, খাদ্য জনসংখ্যা দেখাচ্ছে। এখানে হচ্ছে এই যে ইউপি দ্য পপুলেশন আর ইউএফ দ্বারা হচ্ছে ফুড বা খাদ্য রেখা, জনসংখ্যা রেখা। দেখেন 25 বছরে জনসংখ্যা বাড়ছে কয় গুণ? 2 গুণ। 25 বছরের জনসংখ্যা এবং খাদ্য উভয়ই বাড়ছে 2 গুণ। 50 বছরের জনসংখ্যা বাড়ছে 4 গুণ, খাদ্য বাড়ছে 3 গুণ। এই যে সূচি থেকে 50 বছরের জনসংখ্যা বাড়ছে 4 গুণ, খাদ্য উৎপাদন 3 গুণ। এই যে দেখেন 50 বছরে এই যে ফুড এই যে এই পয়েন্টে বাড়ছে 3 গুণ, আর খাদ্য উৎপাদন বাড়ছে 4 গুণ। 75 বছরে জনসংখ্যা বাড়ছে 8 গুণ, খাদ্য উৎপাদন বাড়ছে 4 গুণ। 100 বছরে জনসংখ্যা বাড়ছে 16 গুণ, খাদ্য উৎপাদন বাড়ছে হচ্ছে 5 গুণ। একটু দেখে আসি যে 100 বছরে জনসংখ্যা বেড়েছে 16 গুণ, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 5 গুণ। এই যে গ্যাপ, জনসংখ্যা যে হারে বাড়ছে খাদ্য উৎপাদন একই হারে বাড়ছে না। জনসংখ্যা বাড়ছে কি, কোন হারে জনসংখ্যা বাড়ছে? 1, 2, 4 জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন গাণিতিক হারে, এবং 2000 বছর পরে এটা হলো অপরিমেয়। ঠিক সেই কথাটা বলেছে যে চিত্রে ভূমি অক্ষে 25 বছর সময়কে একক হিসেবে ধরা হয় এবং লম্ব অক্ষে খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি পরিমাপ করা হয়। প্রতি 25 বছর অন্তর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে 1, 2, 3, 4, 5। এভাবে প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করলে খাদ্য রেখা ইয়োগ পাওয়া যায় এবং সূচি হতে প্রাপ্ত প্রতি একক সময় জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ জনসংখ্যা রেখা পাওয়া যায় ইউপি। তো চিত্র থেকে লক্ষ্য করা যায় 25 বছর সময় পর খাদ্য বৃদ্ধির হার অপেক্ষা জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি হয় এবং 100 বছর সময়ের মধ্যে উভয়ের মধ্যে দূরত্ব কতটুকু সৃষ্টি হয়, এ বি সি এতটুকু দূরত্ব
হয়। ঠিক আছে, এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেটা একটু দেখি। এটা হচ্ছে ম্যালথাস তার তত্ত্বে দুই ধরনের প্রতিরোধ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। এক হচ্ছে নিবারণমূলক বা প্রতিরোধমূলক প্রিভেনশন চেক, একটা হচ্ছে পজিটিভ চেক। তো নিবারণ ব্যবস্থাকে ম্যালথাস নৈতিক বাধা, পাপ ও লাঞ্ছনার মধ্যে বিভক্ত করেছেন। নৈতিক বাধা বলতে তিনি কোনো প্রকার অনিয়ম, অনাচার, ব্যতিরেকে, বিগ্রহ থেকে বিরত থাকা। পাপ বলতেন অনারীর অবৈধ সম্পর্ক, অস্বাভাবিক অনুরাগ, বিবাহ সজ্জার পরিবর্ততা লঙ্ঘন। লাঞ্ছনা বলতে যুদ্ধ, বিগ্রহ, বাড়াবাড়ি ইত্যাদিকে বোঝান। তিনি মানুষের নৈতিক গুণাবলী উন্নত করার মাধ্যমে এবং সুবিবেক সম্পন্ন এবং সচ্চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার প্রতি ইঙ্গিত করে। প্রাকৃতিক নিরোধ বলতে কি বুঝাচ্ছে? প্রাকৃতিক নিরোধ বলতে অসম্পূর্ণ পেশাগত নিযুক্তি, কঠোর শ্রম, চরম দারিদ্রতা, শিশুদের অযত্ন প্রতিপালন, জটিল রোগ, মহামারী, সকল প্রকার বাড়াবাড়ি ইত্যাদিকে বোঝায়। ম্যালথাসীয় চক্র এর সাহায্যে খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা দেখানো হলো। এখানে দেখা গেছে যে খাদ্য উৎপাদন জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা দীর্ঘস্থায়ী হলে জনসংখ্যা সম্প্রদায়ে খাদ্য যোগানকে ছাড়িয়ে যাওয়ার দিকে ঝোঁক দেখা যায় এবং জনাধিক্য ঘটেছে। তখন তখন জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রাকৃতিক উপায়গুলো কাজ করতে থাকে। এভাবে পুনরায় জনসংখ্যা ও খাদ্যের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে, যা স্থায়ী হবে না। ম্যালথাস মনে করেন প্রাকৃতিক উপায়গুলো নিষ্ঠুর ও মানুষের জন্য দুঃখবহ। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে নিবারণমূলক ব্যবস্থা করতে হবে। এর ফলে সাফল্যের সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। তো লাস্ট এক মিনিট আছে, যে কোনো সময় কেটে যেতে পারে। ম্যালথাসের যে তত্ত্বের সমালোচনা কিন্তু দেখি জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে না। এই তত্ত্ব দুর্বল সত্যযুক্ত। বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগ করলে জনসংখ্যা খাদ্য উৎপাদন অধিক হারে বাড়ে। শিল্প বিপ্লব ও প্রযুক্তিগত উন্নয়নের ফলে ব্রিটেন দেশগুলোতে উৎপাদনের পরিমাণ জনসংখ্যার দিকে ছাড়িয়ে গেছে। জনসংখ্যার গুণগত দিক পরিবর্তন। ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা কেবল সংখ্যাগত দিকটি বিবেচনা করা হচ্ছে, গুণগত দিক যেটা রয়েছে সেটা উপেক্ষিত রয়েছে। সম্পদের ন্যায্য বন্টন হলে এই সমস্যা থাকবে না। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য সহযোগিতা। আংশিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় যে খাদ্য ঘাটতি এলাকায় বলে মনে হতে পারে, কিন্তু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতার মাধ্যমে পৃথিবীর খাদ্য উদ্বৃত্ত এলাকা থেকে খাদ্য ঘাটতি এলাকায় কি করা যাবে? খাদ্য ঘাটতি এলাকা তা সরবরাহ করা সম্ভব হবে। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আমি মাইক ওপেন করে দিচ্ছি, আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, নেই প্রশ্ন। আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। না স্যার নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দরভাবে জীবনযাপন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন আছে? জি না স্যার।